বন্ধুরা, আজকে কিন্তু যাচ্ছি কোনো দর্শনীয় স্থানে না, আর কোনো ঐতিহাসিক স্থান, কোনো বাজারে না, কোনো জঙ্গলে না, কোনো গ্রামে না, কোথাও না। আজকে যাচ্ছি কিন্তু সোজা ঢাকা শহরে। এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা শহর। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, সেখানে নিয়ে যাচ্ছি আমি বগুড়া থেকে আপনাদেরকে। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কীভাবে বগুড়া থেকে ঢাকায় যাওয়া যায়। তাহলে চলুন আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমি আপনাদেরকে ঢাকা শহরে নিয়ে যাব। আমি যেই বাসে উঠেছি, এই বাসটি বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে সোজা ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বাস ড্রাইভারের এবং সুপারভাইজার মামারও কিন্তু ছবিটা নিয়ে নিলাম। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে চালাচ্ছেন, আবার আমার দিকে কিন্তু তাকিয়ে দেখছেনও দু একবার। চলুন তাহলে কিভাবে ঢাকায় যাওয়া যায় সম্পূর্ণ আমি দেখাবো এই ভিডিওতে। আমার যে ড্রাইভার মামা, উনি কিন্তু খুব দ্রুত গতিতেই খুব সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছেন। আজকে কিন্তু আমরা যাচ্ছি ঢাকাতে। আমি আপনাদের বরাবরের মতো ঢাকা শহরে নিয়ে যাচ্ছি। আসলে অন্যান্য দিন অনেক জায়গা থেকে আমি আপনাদেরকে নিয়ে যাই, বন জঙ্গল অথবা কোনো ঐতিহাসিক স্থান, বাজার, অনেক রহস্যময় কিছু দেখানোর চেষ্টা করি। তো আজকে কিন্তু সব রহস্যবাদ। আজকে চলে যাচ্ছি ঢাকা শহরে, দেখতে পাচ্ছেন। এখন যাত্রাপথে এই গাড়িটা বিরতি দিল, যেহেতু রোজার সময়, তারপরে বিরতি। আমি এই বাসে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নওগাঁ বগুড়া থেকে ছাড়ে, আমি এটাতে আসছি। চলেন বাকি বন্ধুরা, আসলে যাত্রাপথে বিরতি, যার কারণে এখানে খেতে আসলাম এই ফোর্ট ভিলেজে। যেহেতু এখন রোজার সময়, এই জন্য লোকজন অনেক কম, কিন্তু এখানে মাত্র 15 মিনিট সময় দিয়েছি, এরপরে আমি চলে যাবো এখান থেকে। হচ্ছে সাদা ভাত, মুরগির মাংস, সালাদ, আর বাকি যেটা সেটা দিবে একটু পরে। খাওয়া দাওয়া শেষ করে ফুড ভিলেজ থেকে গাড়ি ছেড়েই চলতে চলতে চোখের পলকেই চলে এসেছে আমাদের প্রবেশদ্বার যমুনা সেতুতে। যমুনা সেতুতে গাড়ির গতি যেন আরও 3 গুণ বেড়ে যায়। কি সুন্দরভাবে চালাচ্ছেন মামা গাড়িটি। চারিপাশে যমুনা সেতু, ওই যে দেখা যায় দূরে বাম পাশে, ওটা কিন্তু রেলের সেতু। যমুনা সেতুতে এখন রেলের সেতুও তৈরি করেছে কর্তৃপক্ষ। আমাদের গাড়িটি, ওই গাড়িটিকে কিন্তু পিছনে ফেলে দ্রুত গতিতে সামনের দিকে ছুটে চলেছে। আমার কিন্তু বাসের সামনে থেকে ভিডিও করতে এবং আপনাদেরকে দেখাতে আসলেই খুব ভালোই লাগতেছে আমার এখন। স্বপ্নের মতো গতিতে ছুটে চলেছে আমার বাসটি ঢাকা শহরের দিকে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, বগুড়া এবং নওগাঁ থেকে যদি আপনারা কেউ ঢাকাতে যান, তাহলে অবশ্যই শাওফাত আলী বাসে উঠবেন। ওনারা খুবই ভালো সার্ভিস দেয়। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে আমাদের বাসটি কিন্তু ছুটে চলেছে ঢাকা শহরের দিকে। গন্তব্য একটাই, পৌঁছাতে হবে ইফতারের আগে ঢাকা শহরে। জীবনের তাগিদে গরু ছাগল নিয়ে ছুটে চলেছে মানুষ ঢাকা শহরের দিকে, কারণ মাংসর চাহিদা মেটানোর জন্য গ্রাম থেকে আসে পশু পাখি। হুন্ডা নিয়েও চলেছে মানুষ ঢাকা শহরে, অনেক দূর দূরান্ত পর্যন্ত যায়। চারিপাশে দেখতেই পাচ্ছেন গাড়ি সারি আর সারি, সারি আর সারি। আজকে শুক্রবার হওয়ায় বিকাল হতেই মানুষেরা বাইরে বের হয়ে ছুটে চলেছে শপিং করার দিকে। জীবনের তাগিদে গাড়ির ছাদে বসে পশু পাখি নিয়ে যাচ্ছে ঢাকা শহরে। আর এই মামা ইফতারের আগেই পানি আর জুস বিক্রয় করতে ঘুরছেন বাসে বাসে, কিন্তু আমাদের বাসে লোক না থাকার কারণে তার পানির বোতল কেউই নিল না। এখন আমাকেও বাস থেকে নামতে হবে, কারণ গন্তব্য আমার সামনেই। বন্ধুরা, অবশেষে কিন্তু আমি সেই ঢাকা শহরে নেমে গেলাম বাস থেকে। বাসটা আরেকটু আগে আমাকে নেমে দিয়েছে। আমি এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আরও কিছু দূর সামনে যাওয়ার পরে আমাকে রিক্সা নিয়ে যেতে হবে আমি যেখানে যাব। তবে আমি উঠেছিলাম দিনের বেলায় বাসে, এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা 6:23। তো দেখাবো আমি আপনাদেরকে এই আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। একটা বিপদে পড়ে গেছি। আমি নামছি খিলক্ষেত বাস থেকে। এখান থেকে যমুনা ফিউচারে কোনো যায় না, মানে এই অটো রিক্সাগুলো যেগুলো আছে এগুলো যায় না। আমাকে আবার এখান থেকে ওই যে 300 ফিট যাইতে হবে, সেখান থেকে আবার যে পায়ে চালা রিক্সা নিয়ে যাইতে হবে। তো এখন যাচ্ছি সেই 300 ফিটে। আজকে যেহেতু শুক্রবার, এর কারণে ঢাকা শহরে আসলে সব জায়গাতে লোকজন কম, ছুটির দিন। অনেকে বাইরে বের হচ্ছে, অনেকে আবার হয় নাই। তো দেখা হবে, চলেন দেখতে থাকুন।
ওখান থেকে যেগুলো ব্যাটারি চালিত অটোরিকশা সেগুলো যাইতে দেয় না, কারণ যদি যমুনায় যায় ওখান থেকে ফেরার পথে আবার পুলিশে তাদেরকে ঝামেলা করে। মানে এই চার্জার চালিত অটোরিকশাগুলো আসলে এইগুলোতে চলাচল নিষেধ, এই জন্য ওনারা চিপাগুলিতে চলাচল করে। এই জন্য কিন্তু আমি এই মামার যে এই পায়ে প্যাডেলের যে রিক্সা সেইটাই উঠলাম। মামা দিনে কয়টা খ্যাপ হয়? আজকে কত ভাড়া হয়েছে? মাত্র মাত্র আমারই নিছেন? তাহলে মামি আছে বাসায়? মামি গ্রামে আছে। গ্রামের বাড়ি কোথায়? যশোর। এই মামা 300 টাকা আপনি ইনকাম করছেন, তাহলে তো মামি না থাকারই কথা। আসলে দেখেন ঢাকা শহরের জীবনটা কত কষ্টের। আমরা যারা মনে করি শহরে যাবেন, শহরে ইট কংক্রিটের দেয়ালে আসলে অনেক কষ্ট লুকিয়ে আছে, যেগুলো না আসলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, এর মামা 300 টাকা ভাড়া বাড়ছে, তার রুম ভাড়া আছে, এই রিক্সার ভাড়া আছে, আমার নিজের খাওয়া খরচ আছে, সব কিছু মিলিয়ে অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো নিয়ে জীবন আসলে এত সহজ না। আমরা যারা মনে করি যে শহরে যাব, শহরে থাকবো, আসলে বলাই যায়, কিন্তু একবার আসেন, আসে দেখেন যে কষ্ট কাকে বলে আর পরিশ্রম কাকে বলে। চার গাড়ি, ট্রেনিং, চাকা, এগুলোর দোকান। আর এই গাড়িগুলো সিরিয়াল নিচ্ছে এই কারণে যে এখানে তেল অথবা মানে ফুয়েল ট্যাগ করবে এই স্টেশনে। এই জন্য দেখতে পাচ্ছেন যে তেলের সংকট বাংলাদেশে। তেল না থাকার কারণে কিন্তু ওনারা সিরিয়াল নিচ্ছে তেল নেওয়ার জন্য। এই রকম সিরিয়ালে তেল নিতে হচ্ছে। শুধু এটা ঢাকা শহরের চিত্র না, এটা আসলে সারা বাংলাদেশ বর্তমান একই অবস্থা। আর আমার ওই রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আসলে কার গাড়ির দোকান। এইটাও দেখেন, সব নামি দামি, এই যে দেখেন সব কিছু নামি দামি ব্র্যান্ডের কার এখানে পাওয়া যায়, ওরা বিক্রি করে। যে দেখেন অটো প্রাইস লেখা আছে এখানে। এই যে দেখেন আরও একটা, এখানে প্রচুর, হ্যাঁ প্রচুর এই গাড়ির দোকান। এটা হচ্ছে পূর্ণিত্তর টোলা চৌরাস্তায়, এই বিশ্ব রোডের এখানে এগুলা কার গাড়ির দোকানগুলো আছে। এখানে আসলেই যারা বৃত্তশালী লোক, যারা আসলে বড় শিল্পপতি, যারা আসলে 4 চাকা গাড়ি ব্যবহার করে, তারা এখান থেকে সে গাড়িটা কিনে নিয়ে যায়। এটা বন্ধুরা, আসলে কিন্তু আমি সেই যমুনা ফিউচারে চলে আসছি। দেখতেই পাচ্ছেন চারিপাশে যে লোকজন স্টল, এটাই হচ্ছে যমুনা ফিউচার। হ্যাঁ, তো আরও একটু সামনে যাই, আমি যেখানে যাব সেটা আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন তাহলে। একটা বিষয় হচ্ছে যে আমি এক্সিট হতে পারতেছিলাম না। আমি যাকে জিজ্ঞেস করতেছি, ওরাও আমাকে বলতেছে যে ওনারাও নাকি এক্সিট হতে পারতেছে না। তো অবশেষে আমাকে আরেকটা ভাই বললো যে কোন পাশে এক্সিট হতে হবে। সো দেখতে থাকুন। ভাই এটা মামার হেলমেট, যে হেলমেট দিয়ে দিছে ভাই, মাথায় খারাপ। একের হেলমেট না, মামা দিছে কিন্তু ভালো হেলমেট, আর আমারে দিছে কি হেলমেট দেখেন। মানে মরলে আমি মরে যাই, কিন্তু মামা ভালো থাক। হ্যাঁ, 200 টাকা ভাড়া আর ভাঙ্গা হেলমেট। তাহলে মামার সাথে এবার যাওয়া যাক বসুন্ধরায়। এই হেলমেট চলবে না, তাহলে বন্ধুরা এবার মামার সাথে রওনা দিলাম যমুনা পার্ক থেকে বসুন্ধরায়। মামার হচ্ছে হিরো প্লাটিনা গাড়ি না মামা, বাজাজ প্লাটিনাতে স্যার আমরা রওনা দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মামা কিন্তু আবার আমার কথা শোনা বুঝতে পারছে আমি বগুড়ার সোল। মামা আমার জিজ্ঞাসা করে যে বাড়ি বগুড়া কিনা, তো হ্যাঁ আমার বাড়ি বগুড়াতে। এবার মামার সাথে যাচ্ছি আমরা বসুন্ধরায়। বন্ধুরা, বসুন্ধরাতে কাজ সেরে আমি কিন্তু এখন বের হয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাইরে এত বৃষ্টি হচ্ছিল, কারণ বাইরে বের হওয়া যাচ্ছিল না, তাই এত লোকজনের ভিড় বেজে গিয়েছে এখানে। সকাল সকাল এসেছিলাম তাড়াতাড়ি যাব বলে, কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হলো না। এত বৃষ্টি হয়েছে যে বাইরে এত লোকজন জমা হয়ে গিয়েছে, শুধু মানুষ আর মানুষ। দেখেন ভাইয়া শুধু ভাবির হাত ধরে সামনের দিকেই টেনে নিয়ে যাচ্ছে, কারণ ওনাদের একটাই উদ্দেশ্য, বাসায় পৌঁছাতে হবে। আমি শুধু সামনের দিকে এগোচ্ছি, কারণ সামনে গিয়ে আবার আমাকে আরেকটা বাইকারকে খুঁজতে হবে, কারণ ওই বাইক নিয়েই আমাকে আবার বাস টার্মিনালে যেতে হবে। সেখান থেকে বাসের টিকিট করে আমাকে আবার রওনা দিতে হবে বগুড়ার উদ্দেশ্যে। এত মানুষজন, সামনের দিকে কোনো তাড়াহুড়া করে যাওয়া সম্ভব হচ্ছিল না। এখানে আবার দেখেন আন্টি দিয়েছেন এই গরমের মধ্যে কম্বলের দোকান। সেই ঈদের মধ্যেও যে এত কম্বল বেচা কেনা হচ্ছে, আমি তো এটা ভাবতেও পারিনি।
আন্টি খুব বেচাকেনা করতেছেন, মানুষ একদম ঘিরে ধরে ফেলেছেন তাকে তার কম্বল নেওয়ার জন্য। উনি আবার আইসক্রিম খাইতে খাইতে আমাকে দেখে একটু মুখ বাঁকা করলো। তো যাও বাবা, তুমি কোথায় যাবে যাও, আমাকে পৌঁছাতে হবে বগুড়াতে। তবে আমার উদ্দেশ্য একটাই, এই বাইকে পেয়েছি। উনি বাপরে বাপ, আপু আবার আমার দিকে চোখ বাঁকা করে তাকাচ্ছে। এই বাইকার মামাকে নিয়ে এবার আমি ছুটে চলেছি মহাখালীর উদ্দেশ্যে। বাইকার মামাটি দেখতে খুবই স্মার্ট ছিল। আমি হেলমেট পরেছিল বিধায় তার মুখটা আমি দেখাতে পারতেছিলাম না, কারণ ঢাকা শহরে আর একটা রোজগারের উৎস হলো বাইক দিয়ে যাত্রী আনা নেওয়া করা। যে কোনো সময় যে কোনোভাবে আপনি এই কাজটি করতে পারেন। ঢাকা শহরে যদি রাস্তাঘাট চেনা থাকে তাহলে আপনি বাইক দিয়ে যাত্রীদেরকে আনা নেওয়া করতে পারবেন, এতে সহজে একটি আয় রোজগার করা যায়। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঢাকা শহরের সেই জ্যাম। আমরা এখন বাড়ি ফেরার পথে ভাইয়ার বাইকে আমরা আছি, দেখতেই পাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি, প্রচণ্ড জ্যামের কারণে আমাদের বাইকটি এগোতে পারতেছে না। তারপরে আমরা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করতেছি। পুলিশ ভাই সহ থেকে শুরু করে অনেকেই রয়েছেন এখানে। আর এত লোকজন, কারণ এই রমজান মাসের আজকেই শেষ শুক্রবার, এরপরে আর কোনো শুক্রবার নাই, যার কারণে সব লোক সব শপিং মলে হেভি ভিড় করতেছে। সবাই গিয়েছেন শপিং করতে। আর এত গাড়ি দেখেন, বাপরে বাপ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একতা ট্রান্সপোর্ট। এটা আসলে এই যে ঢাকা থেকে আমি নওগাঁ টিকিট করলাম, লেখা আছে 10টা 10-এ, কিন্তু গাড়ি ছাড়বে 10টা 30 মিনিটে। 680 টাকা টিকিটের মূল্য। তো আমি এখন এই একতা কাউন্টার দেখতে পাচ্ছেন, ওই যে কাউন্টার, ওখান থেকে টিকিট নিয়ে এখানে বসে আছি। আর গাড়ি যখন 10:30টায় ছাড়বে তখন যাব। তো আসলে প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, বুঝতে তো পারতেছেন। সেই সকাল থেকে ঘুরতেছি, এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই। তো ওখানে অল্প একটু খাইছি, এখন পর্যন্ত শেষ হয় নাই। তো রাস্তায় যখন ব্রেক টাইম দিবে গাড়ি, তখন একটু খাওয়া দাওয়া করবো। তো দেখেন কাউন্টার প্রচুর লোকজন, এরা সব লোকজন যাবে আর কি, প্রত্যেকটা লোক, সব লোকজন কোথাও না কোথাও তাদের বাড়িতে যাওয়ার জন্য এখানে বসে আছে। আমিও আসছি। তো দেখি গাড়ি আমার কখন আসে। অনেক ঝামেলা আসলে। বাসে যদি আপনি যাওয়া আসা করেন তো এই মহাখালীতে আসতে হবে বগুড়াতে গেলে। তো আমি এখন ওখানে টিকিট কাটা তো বসেছিলাম, এখন আবার ডাক দিল সুপারভাইজাররা, আপনাদেরকে ডাকবে। তো এই যে দেখেন, এই যাত্রীগুলো যারা যাচ্ছে এরা কিন্তু সবাই নওগাঁ এবং বদলগাছির উদ্দেশ্যে যাবে। তো ওই সুপারভাইজার ডেকে নিয়ে যাচ্ছেন। আসলে আমরা কিন্তু ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছি। তো গাড়ি যেখানে আছে সেখানেই নিয়ে যাবেন উনি, আমরা সেখানেই যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। গাড়িটা যে কোথায় আসলে এটা তো বলতে পারি না। ভাই আপনি কোথায় যাবেন? বন্ধুরা, সবশেষে এখন বাড়ি ফেরার পালা। আসার সময় এসেছিলাম শাহফাতে আলীতে, এখন যাচ্ছি একতা ট্রাভেলসে। তো দেখতেই পাচ্ছেন বাসটির পিছনে এখনও লোকজন ওঠে নাই, তখনকার মতো আমি এখনও একা, পিছনে মানে আর 2-1টা লোক আছে। আর সামনে দেখতেই পাচ্ছেন সুপারভাইজার সাহেব দাঁড়ায় আছে। আমি কিন্তু এই যে আমার সব কিছু নিয়ে এই সিটে আবার বসে আছি। এখন গাড়ি আর কি ছাড়ছে, খুব ধীরে ধীরে যাচ্ছে। 11টা বাজবে আর একটু পরে, কিন্তু এটা 10:30টার গাড়ি। এখন বাজে 10টা বেজে 47 মিনিট, মোটামুটি 17 মিনিট লেট। তো হলে আর করার কিছু নাই, লেট যদি হয়েই গেছে তো এখন আর কী করবেন। তো সব কিছু মিলে মানিয়ে নিতে হবে। তো যাচ্ছি বাড়িতে, সবাই আমার জন্য একটু তো আশীর্বাদ করবেন। আমি তো ঠিকঠাকভাবে এসেছি, আবার যেন স্বাভাবিকভাবে বাড়িতে ফিরতে পারি। আর যেতে যেতে যদি কোথাও গাড়ি ব্রেক দেয় তখন অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাবো এবং দেখাবো।